ডমিনো ইফেক্ট। বহুল ব্যবহৃত এই শব্দটি এক এক জায়গায় এক এক অর্থ প্রকাশ করে। কখনো রাজনীতি, কখনো অর্থনীতি, কখনো মানুষের ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে এই ডমিনো ইফেক্ট কথাটি ব্যবহৃত হয়। ডমিনো আসলে কি? ডমিনো মূলত ছোটবেলায় আমরা ম্যাচ বক্স নিয়ে এক ধরনের খেলা খেলতাম। একটা ম্যাচ বক্স আমরা রাখতাম বা অনেকগুলো খালি ম্যাচ বক্স আমরা সোজাসুজি সাজাতাম। তারপর যে কোনো একটাতে টোকা দিলে সেই ম্যাচ বক্সটা গিয়ে অন্য আরেকটার উপর পড়তো, তারপরে আরেকটার উপর পড়তো, তারপরে আরেকটার উপর পড়তো। এভাবে অনেকগুলো ক্রমান্বয়ে সারি সারি সাজিয়ে রাখা ম্যাচ বক্স একটা আরেকটার উপর পড়ে পুরোটা একটা বৃত্তের ধরনের একটা শেপ তৈরি করত। আমরা ছোটবেলায় জানতামই না যে এই ব্যাপারটাকেই বলে ডমিনো ইফেক্ট। তাহলে ডমিনো ইফেক্ট হচ্ছে এমন একটা ঘটনা যেখানে ছোট একটা কাজের কারণে সেটি অনেকগুলো সিরিজ অফ ইভেন্টস দেয় বা অনেকগুলো ঘটনা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ঘটতে থাকে। ডমিনো ইফেক্ট থেকে যখন রাজনীতিতে এই ডমিনো ইফেক্টের ব্যবহার শুরু হয় তখন সেটি ডমিনো থিওরি নামে জনপ্রিয়তা পায়। 1950-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ থিওরি ছিল এই ডমিনো থিওরি। 1954 সালে ডোয়াইট ডি আইজেনহাওয়ার, যিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সময়ের রাষ্ট্রপতি, তিনি সর্বপ্রথম এই ডমিনো থিওরিটা দেন। কি বলেছিলেন আইজেনহাওয়ার তার এই ডমিনো থিওরিতে? So when the United States votes $400 million to help that war, we're not voting for a giveaway program. We're voting for the cheapest way that we can prevent the occurrence of something that would be of the most terrible significance to the United States of America, our security. ডোয়াইট ডি আইজেনহাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন। তিনি একটি সংবাদ সম্মেলনে দাবি করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন তাকে যে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই নির্বাচিত করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনো ক্রমেই বহিঃশত্রু দ্বারা আক্রান্ত না হয় সেই বিষয়টি নিশ্চিত করা। এবং তিনি সেইখানে বহিঃশত্রু বলতে কমিউনিজমের উত্থানকে বোঝাচ্ছিলেন। আইজেনহাওয়ার 1954 সালে তার ওই সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ থিওরির সাথে সমস্ত বিশ্বকে পরিচয় করিয়ে দিলেন, আর সেই থিওরিটাই হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে ডমিনো থিওরি। আইজেনহাওয়ার এই তত্ত্ব দিয়েছিলেন এমন একটা সময়ে যখন বিশ্বে যুক্তরাষ্ট্রের মোড়লগিরিতে ভাগ বসাতে আসা রাষ্ট্র ইন্দোচীনে 50-এর দশকে সমাজতন্ত্রীরা একের পর এক রাষ্ট্র ক্ষমতায় বসছিল। তখনই পুঁজিবাদী যুক্তরাষ্ট্র সমাজতন্ত্রীদের এই প্রত্যেকটি রাষ্ট্রে রাষ্ট্রে বিজয়গাথা রচনার কাব্যরথ থামাতে কৌশলের আশ্রয় নিয়ে প্রচার করে ডমিনো তত্ত্ব। আর এই প্রচারের পেছনে মূল উদ্দেশ্য ছিল প্রত্যেকটি দেশেই সামরিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করা। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই তার বড়ত্ব, তার মোড়লত্ব ফলাতে চায় প্রত্যেকটি ছোট ছোট দেশের উপর। দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের এই বৈধতা দেয়া ছিল এই ডমিনো থিওরির মূল উদ্দেশ্য, এবং ডমিনো থিওরি তার কাজটি খুব সুন্দর মতো করতে পেরেছিল। আমরা ডমিনো তত্ত্বকে যদি গুছিয়ে এনে এক লাইনের একটা সার সংক্ষেপ করি তবে এমন দাঁড়ায় যে কোনো একটি রাষ্ট্র ক্ষমতায় যদি সমাজতন্ত্রীরা ক্ষমতার সিংহাসনে বসে তবে সেই রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রগুলোও ধীরে ধীরে সমাজতন্ত্রকে আঁকড়ে ধরতে চাইবে। ফলে সমাজতন্ত্র ওই পুরো অঞ্চলটাতেই আসন গেড়ে পাকাপোক্ত হয়ে বসে যাবে, যা যুক্তরাষ্ট্রের মতো পুঁজিবাদী রাষ্ট্রগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়ালেও দাঁড়াতে পারে কোনো এক কালে। অনেকগুলো তাস যদি পাশাপাশি গায়ে গা মিশিয়ে দাঁড় করিয়ে রাখা যায় তবে যে কোনো একটাকে আলতো করে টোকা দিলে এক এক করে পাশের মিশে থাকা তাসগুলোও পড়ে যায়। এবং ডমিনো তত্ত্বের মূল কথা এটাই, যদি সমাজতন্ত্র কোনোভাবে একটা রাষ্ট্রকে গ্রাব করে ফেলে, একটা রাষ্ট্রকে গ্রাস করে ফেলে, তাহলে ক্রমান্বয়ে সমাজতন্ত্র পাশের রাষ্ট্রগুলোতেও ছড়িয়ে পড়বে। এবং এটা বলেই ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে বারবার করে বৈধ করার চেষ্টা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জন এফ কেনেডি অর্থাৎ JFK, জন ফিটজেরাল্ড কেনেডি, তিনিও কিন্তু এর ব্যতিক্রম ছিলেন না। If we withdrew from Vietnam, the communists would control Vietnam. Pretty soon Thailand, Cambodia, Laos, Malaya would go. 1955-তে শুরু হওয়া দীর্ঘ 20 বছর ধরে চলা রক্তক্ষয়ী ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র প্রয়োগ করেছিল তাদের এই কৌশলগত মোক্ষম অস্ত্র ডমিনো তত্ত্ব। ভিন্ন ভাষায় যে তত্ত্বকে বলা হয় সাম্যবাদের প্রভাব তত্ত্ব। এই তত্ত্বের সূত্র ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে ভিয়েতনাম যুদ্ধে। যেহেতু তাদের উদ্দেশ্যই ছিল যুদ্ধ, একটা অঞ্চলে অযাচিতভাবে ঢুকে পড়া, সেহেতু এই যুদ্ধ হওয়াটাই তো স্বাভাবিক ছিল। যদিও কোনো কোনো আন্তর্জাতিক বিশ্লেষক বলতে চান যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো স্বার্থ ছিল না এবং এই যুদ্ধে পরাজয় মার্কিন যুক্তরাষ্ট্রের সুনাম ও শক্তিতে বড়সড় আঘাত এনেছিল।
কেউ কেউ আবার বলে যে ডোমিনো তত্ত্বকে কাজে লাগিয়ে আসলে এশিয়ায় কমিউনিস্টদের জয় জয়কারের বিরুদ্ধে জনসাধারণকে উস্কে দেয়া গেছে। ভিয়েতনাম যুদ্ধের পরে কমিউনিস্ট রাষ্ট্রগুলো ইন্দোচীনের বলয়েই সীমাবদ্ধ ছিল এবং কমিউনিজম থাইল্যান্ডে এবং অন্যান্য পুঁজিবাদী সরকারগুলোর উত্থানে মারাত্মক প্রভাব বিস্তারকারী হুমকির কোনো কারণ হয়ে উঠতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন কমিউনিজমের উত্থান ঘটছে, কোরিয়া কিংবা ভিয়েতনাম যখন বিভক্ত হয়ে যাচ্ছে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম অথবা উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়াতে, যখন জার্মানিকে ভেঙে ফেলা হচ্ছে দুই ভাগে এবং পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি নামে একটিতে পুঁজিবাদ এবং অপরটিতে সমাজতন্ত্রের জয় জয়কার, সেই সময়ে ডমিনো থিওরিকে পরিচয় করিয়ে দেন ডোয়াইট ডি আইজেনহাওয়ার। আমরা আগেই বলেছি যে ডমিনো এফেক্ট হচ্ছে একটা চেইন রিয়াকশনের মতো ইফেক্ট। এক লাইনে অনেকগুলো ডোমিনো দাঁড় করিয়ে দিয়ে একদম প্রথম ডোমিনোতে আঘাত করে ফেলে দেওয়া হলে একটার পর একটা পড়তে পড়তে শেষটা পর্যন্ত পড়ে যায়। ডমিনো ইফেক্ট নিয়ে একটা মজার পরীক্ষা করেন টরেন্টো ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর স্টিফেন মরিস। তিনি 13টি ডোমিনো এক লাইনে সাজিয়ে রাখেন, যেখানে সবচেয়ে ছোট ডোমিনোটির উচ্চতা ছিল 5 মিলিমিটার এবং প্রত্যেকটির উচ্চতা তার আগেরটা 1.5 গুণ। এভাবে সব মিলিয়ে 13টা ডোমিনো তিনি সাজান, যার 13 নম্বর ডোমিনোর উচ্চতা হয় 1 মিটার, যেটির ওজন মোটামুটি 100 পাউন্ডের মতো। সবচেয়ে ছোট ডোমিনোতে টোকা দিয়ে ফেলে দেয়া হলে সেটি তার পরেরটিকে ফেলে দেয়। এভাবে পড়তে পড়তে একদম সর্বশেষ 100 পাউন্ডের বিশাল ডোমিনোটি পড়ে যায়। তিনি আরও দেখান যে এভাবে 29টি ডোমিনো নিয়ে যদি চেইনটি বানানো হতো, তাহলে ক্ষুদ্র 5 মিলিমিটার প্রথম ডোমিনোটির ইফেক্টে যে ডোমিনোগুলো পড়ে যাবে তার সর্বশেষটির উচ্চতা একটি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান। সুতরাং ডমিনো এফেক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঠিক হোক কিংবা ভুল, সত্যি হোক কিংবা মিথ্যে, আপনার জীবনে ডমিনো এফেক্ট কিন্তু এক্সিস্ট করে। আপনার জীবনের প্রত্যেকটি অভ্যাসকে যদি আপনি বদলে ফেলতে পারেন এবং ছোট ছোট অভ্যাস দিয়ে সেগুলোকে রিপ্লেস করতে পারেন, তাহলে আপনার এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার বড় বড় অভ্যাসগুলোকে পরিবর্তন করতে এবং সর্বোপরি আপনার জীবনকে পরিবর্তন করতে কাজে লাগতে পারে। ডমিনো এফেক্ট আপনার জীবনে পজিটিভ হয়ে উঠুক।